দর্শক স্বাগত প্রবাসী সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবারে পুরো খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে এক বৈঠকে এই কথা জানান তিনি। বৈঠকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর ঘোষিত বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রে প্রতিদানমূলক শুল্ক হার 35% থেকে কমিয়ে 20% করা হয়েছে। এটিকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বর্ণনা করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উভয় পক্ষের মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য ভারসাম্যহীনতা কমানোর কৌশল এবং তুলা ও সয়াবিন সহ মার্কিন কৃষিপণ্য আমদানি বাড়াতে বাংলাদেশের আগ্রহ নিয়ে আলোচনা হয়। আজ ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়ন ইইউর মানবাধিকার উপকমিটির 5 সদস্যের একটি প্রতিনিধি দল। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও আলোচনার জন্য 16 থেকে 18 সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবে প্রতিনিধি দলটি। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইইউ। এ সময়ে তারা অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি, বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ, সংগঠন, শ্রমিক প্রতিনিধি এবং মাঠ পর্যায়ে কর্মরত বহুপাক্ষিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে তাদের। চলতি সেপ্টেম্বরের প্রথম 13 দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $130.60 কোটি। দেশীয় মুদ্রায় যা প্রায় 16,000 কোটি টাকা। গেল বছরের একই সময়ে $115 কোটি রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই প্রবাসী আয় গত বছরের একই সময়ের চেয়ে 13.6% বেশি। সোমবার এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আর আগের মাস আগস্টের প্রথম 13 দিনে প্রবাসী আয় এসেছিল $104.19 কোটি। ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার জেরে পড়াশোনার সুযোগ পেয়েও থমকে গেছে হাজারো শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন। 19টি দেশের নাগরিকদের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি থাকায় অনিশ্চিত এক ভবিষ্যতের মুখে পড়েছেন সেসব দেশের মেধাবী শিক্ষার্থীরা। রোববার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নের গন্তব্য যুক্তরাষ্ট্র। অনেক কষ্ট, সাধনা ও কাঠখড় পুড়িয়েই যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ পান তারা। এরই ধারাবাহিকতায় 2024 সালের মে থেকে এই বছরের সেপ্টেম্বরের মধ্যে 19টি দেশের 5,700 জনের বেশি শিক্ষার্থী F1 ও J1 ভিসা পান, যার অর্ধেকের বেশি ভিসা পেয়েছেন ইরান ও মিয়ানমারের শিক্ষার্থীরা। তবে ট্রাম্পের এমন ভ্রমণ নিষেধাজ্ঞায় কপাল পড়েছে 19 দেশের নাগরিকদের। এই আওতায় পড়েছে ইরান ও মিয়ানমারের শিক্ষার্থীরাও। বিপুল সময় ও অর্থ বিনিয়োগ করে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে তারা, এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ। এমন আবহেই অনেক শিক্ষার্থী বিকল্প হিসেবে ইউরোপ ও অন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছেন। তবে ভিসা শর্ত, ভাষা পরীক্ষা ও রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানেও নানান জটিলতায় পড়েছেন তারা। আসমাতুলি, নিউজ 24। ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে পশ্চিমবঙ্গে 19 বাংলাদেশিকে আটক করা হয়েছে। রোববার সুন্দরবন কোস্টাল অঞ্চলের ক্ষীরোদখালী এলাকা থেকে মাছ ধরার ট্রলার ও জাল সহ আটক করা হয় তাদের। ওই দিন রাতে আন্তর্জাতিক জলসীমায় সীমান্ত সুরক্ষার স্বার্থে টহল দিচ্ছিলেন বিএসএফ সদস্যরা। তখন বিএসএফ সদস্যদের কাছে একটি ট্রলারের অবস্থান সন্দেহজনক মনে হওয়ায় সেটিকে আটক করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলারে থাকা ব্যক্তিরা বাংলাদেশি মৎস্যজীবী বলে জানা গেছে। পরে এই 19 জন মৎস্যজীবীকে সুন্দরবন কোস্টাল থানা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিদের সময় ও অর্থ সাশ্রয়ে ভ্রাম্যমাণ কনসিলার সেবা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। 4 দিনের ক্যাম্পে এরই মধ্যে প্রায় 2000 প্রবাসী বিভিন্ন সেবা নিয়েছেন। প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এমন উদ্যোগ বলছে হাইকমিশন। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
দূরে অবস্থিত থিনাধু আইল্যান্ড। সেখানেই সেবা নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। 4 দিনের ভ্রাম্যমাণ ক্যাম্পে ই পাসপোর্ট, এমআরপি এনরোলমেন্ট সহ বিভিন্ন সেবার পাশাপাশি 60 জন প্রবাসী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড গ্রহণ করেছেন। আমাদের বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে টিম এসেছে, ওনাদের মাধ্যমে আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ কার্ড পেয়েছি। এই জন্য বাংলাদেশ হাই কমিশনারকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আইল্যান্ডটিতে বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন 2000-এরও বেশি প্রবাসী বাংলাদেশি। তাদের সহজে ও দ্রুত সময়ে কনসুলার সেবা দেওয়ার লক্ষ্যে এই আয়োজন পরিদর্শনে যান বাংলাদেশ কমিশনের 5 সদস্যের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। আমরা আশা করি যে এই সেবার মাধ্যমে তাদের আর এই আইল্যান্ড থেকে অনেক দূরে অবস্থিত রাজধানী মালেতে যাওয়ার প্রয়োজন হবে না। এক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় অর্থ এবং সময় দুটি সাশ্রয় হবে। সরকারের পক্ষ থেকে প্রবাসীদের কল্যাণে আরও সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন মিশনের শ্রম কাউন্সিলর। পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স পাঠানো, স্থানীয় আইন মেনে চলা, অবৈধ দালাল চক্র ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। আমাদের যে কার্যক্রম যেটি রয়েছে সেটি আমরা আরও বিভিন্ন আইল্যান্ডেও আমরা সম্প্রসারিত করব, যাতে করে তাদের রাজধানীতে না গিয়েই সেখানে বসেই তারা সেই সেবাগুলো পেতে পারে। এসব সেবায় সন্তুষ্টি জানান প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মিশিগানে দুদিন ব্যাপী সামার এন্ডিং বাজারে অভিবাসী বাংলাদেশিদের ঢল। যুক্তরাষ্ট্রের মাটিতে দেশীয় আমেজে বাহারি পণ্যের পসরা পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জুয়েল খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মিশিগানের ওয়ারেন শহরের হুভার রোডের এই অভিজাত রেস্তোরাঁতেই বসে 2 দিন ব্যাপী জমজমাট বাংলাদেশি পণ্য মেলা। উদ্যোক্তা ফারজানা চৌধুরী পাপড়ির উদ্যোগে সামার এন্ডিং বাজার প্রবাসী ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। এতে দেশীয় 3 পিসের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি ড্রেসের প্রতি ক্রেতাদের আগ্রহ দেখা যায় বেশি। পাশাপাশি মানানসই নানান ডিজাইনের গহনার চাহিদাও ছিল বেশ। এত বেশি রেসপন্স পেয়েছি, অনেক মানুষ হয়েছে এই মেলাতে, ইউনিক সামার এন্ডিং এ। আসলে এতটা প্রথম তো ভাবছিলাম যে কিরকম হবে, তো অনেক মানুষজন আসলো, তো অনেক ভালো রেসপন্স পেয়েছি। পাকিস্তানি, ইন্ডিয়ান এবং বাংলাদেশি 3 ধরনের আইটেম আছে ভাইয়া, এবং আলহামদুলিল্লাহ সারা অনেক ভালো। ইন্ডিয়ান ড্রেস, পাকিস্তান ড্রেস, কট সেট, তারপর লং ড্রেস গুলা, লং গাউন গুলা, এগুলো খুব চাহিদা আছে। প্রচুর পয়সা কিনা হয়েছে। আর মিশিগানের যারা লোকাল কাস্টমার আছেন, তারা আজকে মানে বাজার অনুযায়ী দেখলাম, তারা শপিং অনুযায়ী সবাই কিন্তু আপনারা যে কটন ড্রেসগুলো নিচ্ছেন, বেশিরভাগ পাকিস্তানি কটন যেগুলা। মেলায় দেশি খাবারের স্টলগুলোতেও ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আজকে যেটা আমরা স্পেশাল হচ্ছে তেহারি, কালাবোনা, তারপরে আছে ল্যাম্ব চপ বিরিয়ানি, আমাদের আছে অথেন্টিক কাচ্চি বিরিয়ানি ফর বাংলাদেশ। দোজ আর সামথিং স্পেশাল। তারপরে আছে লাইক রেগুলার যেগুলো আছে বাটার চিকেন, গার্লিক নান, তন্দুরি, রোস্ট, বিফ কাবাব, বিফ জালি কাবাব, স্টাফ লাইক। বিদেশের মাটিতে এমন আয়োজন অভিবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লেবাননে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৈরুতে আয়োজিত এই সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সৈয়দ আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ আমিনুল ইসলাম আইমান। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ও সহসভাপতি হাবিবুর রহমান সহ আরও অনেকে। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলকে আরও সংগঠিত করার আহ্বান জানান বক্তারা। অঙ্গীকার করেন গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাস থেকেও আন্দোলনে ভূমিকা রাখার। সৌদি আরবের রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও মোল্লা হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৌদি পূর্বাঞ্চল বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আল মামুন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ভিপি হারুনুর রশিদ হারুন, ভিপি রেজাউল করিম লিটন, আলহাজ আবু সৈয়দ আলমগীর হোসেন, আবুল খায়ের, মোহাম্মদ কামাল সহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ইংল্যান্ড সফররত বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলকে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন লন্ডন। সোমবার দুপুরে বাংলাদেশ হাই কমিশনে এই অভ্যর্থনা দেয়া হয়। গত 5 সেপ্টেম্বর ইংল্যান্ড সফর শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। এই সফরে ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের সাথে 5টি একদিনের ম্যাচ খেলার জন্য সময়সূচি নির্ধারিত ছিল, কিন্তু 3টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বাকি 2টি ম্যাচ 1-1 ড্র হয়। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের দিকে তাকিয়ে আছে জাতীয় ঐকমত্য কমিশন। তা না হলে বিশেষজ্ঞদের পরামর্শ এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা অনুযায়ী নিজেদের মতামত প্রধান উপদেষ্টার কাছে পাঠাবে কমিশন। আর এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, এসব কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে আশঙ্কা আছে রাজনৈতিক সংঘাতের। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো শর্ত সাপেক্ষে একমত হলেও প্রশ্ন উঠেছে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কারা বাস্তবায়ন করবেন, কিভাবে করবেন, সুরাহা হয়নি এসব প্রশ্নের উত্তর। তাই তৃতীয় দফায় আবারও ধারাবাহিক বৈঠক শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই একমাত্র সুযোগ এবং আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে। সাংবিধানিক সংস্কার প্রশ্নে বিএনপি চায় এর নিষ্পত্তি হতে হবে আগামী জাতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে জামায়াত ইসলামের দাবি বিশেষ সাংবিধানিক আদেশে এর বাস্তবায়ন। আর গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপি বলছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় কিছু রাজনৈতিক দল। বাস্তবায়নের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমার মনে হয় এগুলো এত গুরুভার জিনিস, সেগুলো কোনো একটা প্রশাসনিক নির্দেশনা দিয়ে বা যেটাকে বলা হয় যে গণভোটের মাধ্যমে করাটা বোধহয় একটু খুব বাস্তবানুগ হবে না। ঐকমত্য কমিশন বলছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় বের করতে বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত বৈঠক হবে, আরও আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। রাজনৈতিক কোনো কিছু কিন্তু রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দেওয়া যায় না, তারা কিন্তু মতপার্থক্য সত্য শেষ পর্যন্ত গ্রহণ করবে, এইটুকু আমাদের প্রত্যাশা। যখন মানুষের মধ্যে মতপার্থক্য থাকে সমাধান সম্ভব, সরে আসলেই সম্ভব, এবং সরে আসার যৌক্তিকতা এখানে ব্যাপক এবং প্রবল। এরপরও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে কি করবে কমিশন? আমি আশা করছি যে তারা এই যে বিকল্পগুলো আছে এর মধ্যে একটা সমাধানে পৌঁছতে পারে, একটা কম্প্রোমাইজে পৌঁছতে পারবে। তা না হলে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে বিশেষজ্ঞদের মতামত বিবেচনা নিয়ে এবং রাজনৈতিক দলগুলোর যে তাদের মতামত তাদের মতামত বিবেচনা নিয়ে আমরা সুপারিশ করব সরকারের কাছে। বিশ্লেষকরা বলছেন জুলাই সনদকে কেন্দ্র করে যদি রাজনৈতিক অস্থিরতা বাড়ে তাহলে আশঙ্কা আছে নির্বাচন পিছিয়ে যাওয়ার। আমি জানি না এটা আলী রিয়াজ বা এরা কি মনে করতেছে, যে এটা কি ভারতের কোনো অনুপ্রবেশের কথা তারা ভাবছেন কিনা, বা আমেরিকার অন্য কোনো ধরনের ইনফ্লুয়েন্সের কথা ভাবছে কিনা। যে কথাটা বললেন এটা অ্যালার্মিং তো, যে স্বাধীনতার 54 বছরে যা ঘটে নাই তাই হয়তো ঘটতে পারে। তার মানে কি আমরা দেখলাম যে নেপালের বর্ডার দিয়ে ইন্ডিয়ান গাড়ি ঢুকতেছে, এখানেও তাই হইতে পারে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে এমন বাস্তবতায় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পথে উত্তরণের দিকে না হাঁটলে দেশে অস্থিরতা আরো বাড়বে। একমত হয়ে সবাই যাও। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দর্শক, নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজপথে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে ভোট সহ 5 দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামাত। এর অংশ হিসেবে 3 দিনে মহানগর, বিভাগ ও জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি। রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির।
আওয়ামী লীগ সরকার পতনের পর গেল ১৯ জুলাই প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করে জামাত ইসলামী। ওই সমাবেশ ছিল পিআর পদ্ধতিতে ভোট, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ ৭ দফা দাবিতে। ওই দিন বিকেল ৫:১৫টার দিকে মঞ্চে উঠেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবারও অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে বসেই বক্তব্য শেষ করেন জামাতের আমির। নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ। এরপর ডাকসু ও জাকসুতে শিবিরের বিপুল জয় উজ্জীবিত করে জামাতকে। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে ফের রাজপথে শক্তি জানান দিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী। তবে দাবি ৭ দফা থেকে কমে হয়েছে ৫ দফায়। বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ, শুক্রবার বিভাগীয় শহরে ও ২৬ সেপ্টেম্বর জেলা উপজেলায় করবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সোমবার সংবাদ সম্মেলনে জামাতের নেতারা জানান, জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট, নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ সরকারের কাছে ৫ দফা দাবি জানাবে দলটি। দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচন জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে হতে হবে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হতে পারি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনতে ঐক্যের কাছাকাছি ইসলামী দলগুলো বলে মনে করছে ইসলামী আন্দোলন। আর খেলাফত মজলিসের মহাসচিব বলেন, আওয়ামী ফেসিবাদের সব দোসরদের রাজনৈতিক কর্মসূচি স্থগিত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। খুনি ফেসিবাদী হাসিনা তার দোসরদের দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার গণদাবি পূরণের সময়ের দাবি। আমরা জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে জোটবদ্ধ আন্দোলন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা ইতিমধ্যেই নানা মাধ্যমে সরকারের নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে আমাদেরকে এই রাজপথের কর্মসূচিতে যেতে হচ্ছে। একই সময়ে পৃথক সংবাদ সম্মেলনে জামাতের নায়েবে আমিরও জানান, এখনই যুগপত কোনো আন্দোলন বা কর্মসূচির সিদ্ধান্ত নেয়নি জামাত। 10টা পাখি আছে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচন ঘনিয়ে আসার এই সময়ে রাজপথে কর্মসূচি দেওয়ার কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সামনে নিয়ে আসা সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ। এটা কারোর জন্য ভালো ফল বয়ে আনবে না। দলটির একাধিক নেতার আশঙ্কা, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো দাবি আদায় করতে গেলে গণতন্ত্র বাধাগ্রস্ত হতে পারে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধী কল্যাণ সমিতির আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রতিটি নাগরিককে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। জানান, ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা বাড়াতে উদ্যোগ নেবে বিএনপি। বাংলাদেশের সংবিধান পরিষ্কারভাবে প্রত্যেকটি নাগরিকের জন্য। অনুষ্ঠানের পর গণমাধ্যমের মুখোমুখি হন আমির খসরু। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াত সহ বেশ কয়েকটি দলের আন্দোলন কর্মসূচি নিয়ে কথা বলেন তিনি। জানান, রাজপথের পর্ব শেষ হয়েছে, জনগণের মালিকানা ফেরানোর সময় এখন। প্রত্যেকটি দলের তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেটা যে সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আজকে এই বিষয়টাকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি, সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছে, কিন্তু এটা কারোর জন্যই কোনো কিছু মঙ্গল বয়ে নিয়ে আসবে না। ডাকসু ও জাকসুতে পরাজিত শক্তির ভোটে একটি দল বিজয়ী হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, রাজনীতির মাঠে এর ফল ভালো হবে না। পরে হেফাজতুল ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরের ব্যক্তিগত সহকারী ক্যান্সার আক্রান্ত মাওলানা এনামুল হাসান ফারুকীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তুলে দেন রিজভী।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তাদের মধ্যে অনেকেই এখনো সচিবালয়ে বহাল তবিয়তে আছেন। যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করছে। দেশের সংকট সমাধানে আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।